প্রকৃত ওবিসি যারা, তাদেরকে ক্যাটার করা বা তাদেরকে লাভ দেওয়া তার লক্ষ্য নয়। তার লক্ষ্য ওবিসির এর মাধ্যমে মুসলিমদেরকে যেন তেন প্রকারেণ সরকারি চাকরিতে ঢোকানো। কিন্তু কোন মুসলিম বাংলাদেশ বা অন্য দেশ থেকে যদি আসে এখানে, আমরা তাদেরকে অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করি। এই বুদ্ধিজীবীরা, ব্রাত্য বসুর মতো বুদ্ধিজীবীরা হচ্ছে সমাজের টিবি, ক্যান্সার। দেশের সুরক্ষার সাথে কেউ এইভাবে বেইমানি করতে পারে, একমাত্র তৃণমূল কংগ্রেস ছাড়া কোনো দল পারে না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে ওবিসি এ এবং ওবিসি বি তৈরি করে ওবিসি এর মধ্য দিয়ে মুসলিমদেরকে যেভাবে ঢুকিয়েছেন, এবং সব মুসলিম, দু চারটে বাদ দিয়ে সমস্ত মুসলিমদেরকে তিনি ওবিসি এতে ঢুকিয়ে দিয়েছেন। থানায় ঢুকিয়েছেন ওবিসি এর রিজার্ভেশনে, প্রত্যেক জায়গায় মুসলিমদেরকে ঢোকানোর জন্য একটা চক্রান্ত মমতা বন্দ্যোপাধ্যায় সরকার লাস্ট 10 বছরের বেশি সময় ধরে করে গেছে। এবং সেই জন্য কোর্টের সামনে তারা সমস্যায় পড়েছে যে আপনি কিভাবে এত মুসলিম সম্প্রদায়ের মানুষকে ওবিসি এতে ইনক্লুড করতে পারেন, তার যুক্তি কি, তার লজিক কি, তার পিছনে আপনার রিসার্চ কোথায়? অথচ পশ্চিমবঙ্গের একটা বড় সমাজ, কৈবর্ত সমাজ, মাহেশ্ব সমাজ, তারা ওবিসির বাইরে আছে, তাদের দাবি আছে। আমাদের কুর্মী ভাইদের দাবি আছে যে তারা এসটি হতে চায়। আর সবথেকে বড় কথা, রিজার্ভেশন যে পরিমাণ, সেই পরিমাণটাও তো অনেক কম। এসটি রিজার্ভেশন কম, ওবিসি রিজার্ভেশনের সংখ্যা কম। গোটা ভারতবর্ষের নিরিখে যে পরিমাণ রিজার্ভেশন থাকার কথা, সেই পরিমাণ রিজার্ভেশন তো নেই এখানে পশ্চিমবঙ্গে। না না, মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাপিজমেন্ট পলিটিক্সের রাজনীতি করছেন। ওনার কাজ ওবিসি সম্প্রদায়ের, হিন্দুদের ওবিসি যারা, অ্যাকচুয়ালি প্রকৃত ওবিসি যারা, তাদেরকে ক্যাটার করা বা তাদেরকে লাভ দেওয়া তার লক্ষ্য নয়। তার লক্ষ্য ওবিসির এর মাধ্যমে মুসলিমদেরকে যেন তেন প্রকারেণ সরকারি চাকরিতে ঢোকানো। ঠিক যেভাবে 1946 সালে গ্রেট ক্যালকাটা কিলিংসের সময় বা তার আগে এই কলকাতা শহরে তৎকালীন মেয়র এবং তৎকালীন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, মানে প্রধানমন্ত্রী বলা হতো তখন, সোহরাওয়ার্দী, শহীদ সাইদ সোহরাওয়ার্দী, তিনি করেছিলেন। এবং ইতিহাস আমাদেরকে স্মরণে রাখা উচিত। গ্রেট ক্যালকাটা কিলিংস হওয়ার আগে কলকাতার সমস্ত থানা, বেশিরভাগ থানার আইসি, ওসি তৎকালীন যুগে যারা ছিলেন, তাদেরকে মুসলিম ধর্ম সম্প্রদায়ের মানুষকে আনা হয় সোহরাওয়ার্দীর দ্বারা। এবং তারপরে দাঙ্গার সময় কোনো পুলিশকে রাস্তায় দেখা যায়নি। ঠিক যেরকম এই মুর্শিদাবাদ দাঙ্গার সময় কোনো পুলিশকে হিন্দুদেরকে বাঁচাতে বেরিয়ে আসতে দেখা যায়নি, বিএসএফ গেছে, তারপরে হিন্দুরা বেঁচেছে। শুধু অপারেশন সিঁদুর নয়, আমার কাছে যা খবর আসছে, অপারেশন সিঁদুর তো বাদ পড়েছে, প্লাস পেহেলগাঁওয়ে যে হত্যা হয়েছে তা নিয়ে মিথ্যে কথা বলা হচ্ছে। প্রস্তাবে বলা হচ্ছে এলোপাথারি গুলি চালানো হয়েছে। না, এলোপাথারি গুলি পেহেলগাঁওয়ে চালানো হয়নি, সিলেক্টিভ কিলিং হয়েছে। আমার কাছে যা খবর আছে যে প্রস্তাব পালিত হবে, আমি যেহেতু দেখার সুযোগ হয়নি, প্রস্তাব বিধানসভায় আসার আগে আমার কাছে খবর এসেছে যে ওখানে বলা হবে যে এলোপাথারি গুলি চালানো হয়েছে। এলোপাথারি গুলি চালানো হয়েছে নাকি পেহেলগাঁওয়ে? মাথার সিঁদুর দেখে নাম জিজ্ঞেস করে কিছু লোকের প্যান্ট খুলে চেক করা হয়েছে যে তাদের ধর্ম কি। শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি, এবং শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করা উচিত না, সত্যিটা সত্যির মতোই বলা উচিত। ধর্ম দেখে মারা হয়েছে, রিলিজিয়াস সিলেক্টিভ কিলিং, যেটা মুর্শিদাবাদে হয়েছে। হরগোবিন্দ দাস, আমাদের চন্দন দাস, এরা অন্য কোনো কারণে মারা যায়নি, তৃণমূল করে না বলে মারা যায়নি, বা কারো বাড়িতে চুরি করতে গিয়ে মারা যায়নি, হিন্দু বলে মারা হয়েছে। পেহেলগাঁও তাই, যাদেরকে মারা হয়েছে তারা হিন্দু বলে তাদের জীবন নেওয়া হয়েছে। একজন শুধু মুসলিম মারা গেছে, একজন খ্রিস্টান বুঝতে পারেনি মারা গেছে, আর যে মুসলিম মারা গেছে দ্যাট ইজ কোলাটারাল ড্যামেজ। দেখুন, আমরা 11 বছরে মাননীয় মোদীজির নেতৃত্বে দেশের যে যুগান্তকারী পরিবর্তন হয়েছে, সে আইআইএম এর সংখ্যা থেকে শুরু হোক, আইআইটির সংখ্যা হোক, বা 80 কোটি মানুষকে ফ্রিতে রেশন দেওয়ার ব্যবস্থা করা হোক, বা আয়ুষ্মান ভারতের মধ্য দিয়ে 5 লক্ষ টাকার চিকিৎসার ব্যবস্থা করা হোক, বা বিশ্বকর্মা যোজনার মধ্য দিয়ে আমাদের যারা আর্টিসেন আছে, যারা নাপিত, ধোপা, এই সমস্ত মানুষকে সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার কথা হোক, এই সমস্ত বিষয় আমরা এই এক্সিবিশনের মধ্যে তুলে ধরছি। আগামী দিনে জেলায় জেলায় আমরা এক্সিবিশন করব, এবং সেখানে মাননীয় মোদীজির নেতৃত্বে যে যুগান্তকারী পরিবর্তন হয়েছে, সে অপারেশন সিঁদুর হোক, বা চাঁদের দক্ষিণ মেরুতে অন্ধকার অংশে ভারতবর্ষের চন্দ্রযানের ল্যান্ডিং হোক,
একদিকে বিজ্ঞান, একদিকে গবেষণা, আমাদেরকে নিয়ে ক্রিটিসিজম করা হতো। বামপন্থীরা অনেক ক্রিটিসিজম করতো, যারা এখন জিরো হয়ে গেছে। এই মোদিজির আমলে ভারতবর্ষ সায়েন্টিফিক পাবলিকেশনে পৃথিবীর ৪র্থতম দেশে পরিণত হয়েছে। ইনোভেশন ইন্ডেক্সে আমরা উপরের দিকে উঠছি। কোনো বামপন্থী শাসনে হয়নি ভারতবর্ষে, মোদিজির আমলে হয়েছে। আমাদের আইআইটিয়ান মুখ্যমন্ত্রী, যিনি পরবর্তী সময়ে ভারতবর্ষের প্রতিরক্ষা মন্ত্রী হয়েছিলেন, তিনি গুরুত্ব বুঝে S-400 চুক্তি করেছিলেন মনোহর পারিকার, স্বর্গীয় মনোহর পারিকার। তার S-400 দিয়ে আমরা পাকিস্তানকে প্রতিহত করেছি। পাকিস্তান কেন, বিশ্বের তাবর তাবর শক্তিকে আমরা প্রতিহত করার মতো ক্ষমতা রাখি। এটা বিজেপি, এটা নরেন্দ্র মোদীর বিজেপি গোটা ভারতবর্ষ। এবং শুধু আমরা বলছি না, বিশ্ব ব্যাংক বলছে যে ভারতবর্ষ বিগত 10-12 বছরে 27 কোটি লোককে অতি দারিদ্র সীমার নিচ থেকে উপরে, এক্সট্রিম পভার্টি লাইন থেকে উপরে আমরা তুলেছি। এবং কোন সময় তুলেছি? যে সময় পভার্টি লাইন বা এক্সট্রিম পভার্টি লাইন তার ডেফিনেশন অর্থাৎ সংজ্ঞা পরিবর্তিত হয়েছে। তারপরেও এত সংখ্যায় 22 এবং 23 এই এক বছরে 5% লোককে, জনসংখ্যার আমরা এক্সট্রিম পভার্টি লাইনের বাইরে আনতে পেরেছি। এই ক্রেডিট নরেন্দ্র মোদীর ক্রেডিট, মোদি ইকোনমিক্সের ক্রেডিট। বাঙালি হিন্দুর হোমল্যান্ড হিসাবে 2014 সাল পর্যন্ত যারা এসেছেন তাদেরকে আমরা সিএ এর মাধ্যমে নাগরিকত্ব দিচ্ছি এখনো। এবং আমি ব্যক্তিগতভাবে, এটা আমার ব্যক্তিগত মত মনে করি, বাঙালি হিন্দু যদি ধর্মীয় কারণে পৃথিবীর কোনো জায়গায় যদি কোনোভাবে ডিসক্রিমিনেশন বা অত্যাচারের সম্মুখীন হয়, তার পশ্চিমবঙ্গে ফিরে আসার অধিকার আছে, কারণ পশ্চিমবঙ্গ তাদের জন্য তৈরি হয়েছিল। দেখুন, এটা তো একটা ধরা পড়েছে, স্যাম্পল ধরা পড়েছে, এরকম বহু আছে। আমি যেহেতু বর্ডারিং ডিস্ট্রিক্টে থাকি, আমি জানি বাংলাদেশেও ভোট দেয়, আমার কনস্টিটিউয়েন্সিতেও ভোট দেয় এবং আমার বিপক্ষেই ভোট দেয়। এরকম প্রচুর মানুষ এরকম আছে। এবং এই দেশটার যেটা হওয়া উচিত ছিল, পৃথিবীর সব দেশের কাছে তথ্য আছে যে আমার নাগরিক কারা। ভারতবর্ষের শুরুতেই, স্বাধীনতার শুরুতেই এটা করা উচিত ছিল। বাংলাদেশের রেজিস্টার আছে যে তার নাগরিক কারা, আমেরিকার রেজিস্টার আছে তার নাগরিক কারা। একমাত্র ভারতবর্ষ একমাত্র দেশ যার কারা নাগরিক ভারতবর্ষের কাছে নেই। এবং এটা 75 বছরের আমাদের লিগাসি, আমরা কিছু করতে পারছি না। এনআরসির কথা শুনলে সবাই লাফাতে শুরু করে। এতে বাংলাদেশেরও এনআরসি আছে, আমেরিকারও এনআরসি আছে, মুসলিম কান্ট্রিগুলোর এনআরসি আছে, সবার একটা রেজিস্টার আছে, একটা জাবদা খাতা আছে যার মধ্যে লেখা থাকে যে কারা তার নাগরিক। ভারতবর্ষের নেই, কে নাগরিক আমরাও জানি না। আপনি নাগরিক, আপনার কাছে নাগরিকত্বের কোনো প্রমাণ নেই যদি আপনার পাসপোর্ট না থাকে। ভোটার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয়, আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয়। আধার কার্ড কংগ্রেস আমলে চালু হয়েছে, তবুও তার নিচে লেখা আছে যে এটা আপনার পরিচয়, নাগরিকত্বের পরিচয়পত্র নয়। কেন? কারণ ভারতবর্ষের সাথে এই সমস্যাটা আছে। ভারতবর্ষের কারা সিটিজেন তার একটা, আমার মনে হয় যে একটা তার নথিবদ্ধ তার একটা ফর্ম থাকা উচিত, একটা রূপ থাকা উচিত। দেখুন, সেনাবাহিনীর কৃতিত্ব নেওয়ার চেষ্টা করা হয়নি। 1971 সালে বাংলাদেশ তৈরির কৃতিত্ব কোন রাজনৈতিক দল পায়? ইন্দিরা গান্ধীকে নিয়ে তখন কি হয়েছিল? ব্রাত্যবাবু ইতিহাস পড়েন না, বাংলা নাটক পড়েন, বাংলা নিয়ে মতে থাকেন। এখানে ল্যাঙ্গুয়েজ বাংলা না, অন্য কিছু বোঝানোর চেষ্টা করছি, নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। সেখানে উনি বুঝতে পারছেন না। ইতিহাসটা পড়তে বলুন, ভালো করে ইতিহাসটা পড়ুন। শুধু রাশিয়ার ইতিহাস পড়লে, চায়নার ইতিহাস পড়লে হবে নাকি? ভারতবর্ষের ইতিহাসটাও জানতে হবে তো। বাংলা শেষ তো, পहले বাংলা খতম কর লেতে। ব্রাত্য বসুর মতো লোকেরা সবসময় চেষ্টা করে কাকের মতো চোখ বন্ধ করে লুকিয়ে রাখবো যাতে খুঁজে না পায়। ব্রাত্য বসুর পূর্বপুরুষ আমি যতদূর জানি ওপার বাংলা থেকে পালিয়ে এসেছিলেন। কেন এসেছিলেন? 2 টাকা কেজি চাল খাবেন বলে, না সবুজ সাথী সাইকেল চালাবেন বলে?
সৌগত রায়ের পূর্বপুরুষ ওপার বাংলা থেকে মানে পূর্ব পাকিস্তান থেকে এপারে পালিয়ে এসেছিলেন। কেন এসেছিলেন? ধর্ম রক্ষার জন্য এসেছিলেন। লুকোনোর কি আছে? আমার পূর্বপুরুষ এসেছিল, কেন এসেছিল? দিদিমণি একটা সবুজ সাথী সাইকেল দেবে বলে আমাকে না আমার মেয়েকে? তার জন্য তো আসেনি, ধর্ম বাঁচানোর জন্য এসেছিলাম। ওখানে ধর্ম জিজ্ঞেস করে করে গুলি চালানো হয়েছে। আর যে চালক মারা গেছে সে কি জন্য মারা গেছে সে ভালো করে পড়ুন, ঘটনা দেখুন, তাহলেই বুঝতে পারবেন। অতদূর যাওয়ার কি দরকার? ওনাকে জিজ্ঞেস করুন না ব্রাত্য বসুকে, চন্দন দাস হরগোবিন্দ দাস কেন মারা গেছে? তৃণমূল করতো না বলে মেরে দিয়েছে? কেন মেরেছে চন্দন দাস হরগোবিন্দ দাসকে? কেন সেদিন বাড়িগুলো ভাঙা হয়েছিল মুর্শিদাবাদের? কতদিন বোকা বানাবেন? এই বুদ্ধিজীবীরা, ব্রাত্য বসুর মতো বুদ্ধিজীবীরা হচ্ছে সমাজের টিবি, ক্যান্সার। এরা মিথ্যে কথা বলে বলে বাঙালিকে তার যে ভবিষ্যৎ, আগামী দিনে যে বিপদ আসতে চলেছে সেই বিপদ থেকে চোখ বন্ধ করে রেখেছেন। আজকে মুর্শিদাবাদে যাদেরকে বাড়ি ঘর ছেড়ে পালাতে হলো তারা বাঙালি না বাঙালি নয়। কেন বাংলায়, এই পশ্চিমবঙ্গে বাঙালিদেরকে তাদের বাড়ি ঘর ছেড়ে পালাতে হবে? কেন তাদের মন্দির রক্ষিত হবে না? না না, মেট্রো শুধু নয়, আমি তো বললাম আমাদের প্রেস কনফারেন্সে আজকে 61খানা রেলওয়ে প্রজেক্ট বন্ধ হয়ে আছে শুধুমাত্র জমি জটের জন্য। 450 কিলোমিটার আপনার সীমান্ত ওপেন আছে, সব মেনে নেওয়া যায়, রেল হবে না মেনে নেওয়া যায়, রাস্তা হবে না মেনে নেওয়া যায়। দেশের সুরক্ষার সাথে কেউ এইভাবে বেইমানি করতে পারে একমাত্র তৃণমূল কংগ্রেস ছাড়া কোনো দল পারে না। এখন কোর্টে যাওয়াতে, হোম মিনিস্ট্রি কোর্টে যাওয়াতে তারা বলেছে চাচা আপন প্রাণ বাঁচা, ঠেলায় পড়ে এখন বিড়াল গাছে উঠছে, এখন জমি দেওয়া নিয়ে তোড়জোড় শুরু করেছে। তাও আমি বলছি 17 বাহানা করবে, অ্যালিবাই নিয়ে আসবে এবং সেই জমি যত দেরি করে দেওয়া সম্ভব তৃণমূল কংগ্রেস সেই জমি দেবে। সব জায়গাতে একই অবস্থা। আপনি বারাসত থেকে যান, ন্যাশনাল হাইওয়ে চলে যাচ্ছে শিলিগুড়ির দিকে, সেখানে জমি জটে আটকে আছে। এই জমি নীতি থাকলে পশ্চিমবঙ্গে শিল্প কোনো মতেই হতে পারে না, এবং সেটাই হচ্ছে, শিল্প হচ্ছে না।